আগামীকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এরই মধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে বাংলার ক্ষমতা নিতে মরিয়া বিজেপি। আসন ধরে রাখার লড়াইয়ে পিছিয়ে নেই ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও। কলকাতা থেকে আরো জানাচ্ছেন সত্যজিৎ চক্রবর্তী। ভারতে রাজ্য পরিচালনার জন্য যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি বিধানসভা নির্বাচন। চলতি দফায় পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে এই গুরুত্বপূর্ণ নির্বাচনের উত্তাপ এখন তুঙ্গে। ভোট গ্রহণ শুরু হয়েছে ৯ এপ্রিল এবং শেষ হবে ২৯ এপ্রিল। ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। কেরালা, পুদুচেরি এবং আসামে ইতিমধ্যে এক দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ৯ এপ্রিল। পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট অনুষ্ঠিত হচ্ছে ২৩ ও ২৯ এপ্রিল। তামিলনাড়ুতে ভোট গ্রহণ হচ্ছে এক দফায় ২৩ এপ্রিল। এই ৫ রাজ্যে মোট ভোটার সংখ্যা ১৭,৪০,০০,০০০-ও বেশি। বিশাল এই নির্বাচন পরিচালনায় নিয়োজিত রয়েছেন প্রায় ২৫ লক্ষ কর্মী। প্রতি ৭০ জন ভোটারের জন্য একজন করে কর্মী দায়িত্ব পালন করছেন। নির্বাচনী ব্যবস্থাপনায় রয়েছে প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী, ৮.৫ লক্ষ নিরাপত্তা কর্মী, ৪০,০০০ গণনা কর্মী, ২১,০০০ সেক্টর অফিসার এবং ৪৯,০০০ মাইক্রো অবজারভার। এছাড়াও দায়িত্বে রয়েছেন ২,১৮,০০০ বুথ লেভেল অফিসার এবং ১,১১১ জন পর্যবেক্ষক। এই পর্যবেক্ষকদের মধ্যে ৫১৭ জন সাধারণ পর্যবেক্ষক, ১৮৮ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৩৬৬ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক রয়েছেন। এদিকে এই নির্বাচনের পাশাপাশি গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরা কিছু আসনে ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গুজরাট ও মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। সত্যজিৎ চক্রবর্তী, কলকাতা, ৭১। প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজনীতিবিদদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ঝাঁক তারকা। চলচ্চিত্র পরিচালক, জনপ্রিয় অভিনেত্রী, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে এই তালিকায় আছেন ক্রীড়াবিদরাও। শেষ সময়ে রঙিন পর্দা ছেড়ে তারা দাঁড়ে দাঁড়ে ছুটছেন ভোটারদের মন জয়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর তারকা প্রার্থীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত ভোটাররাও। কলকাতা থেকে আরো জানাচ্ছেন সত্যজিৎ চক্রবর্তী। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার অভিনেতা, সঙ্গীত শিল্পী, ক্রীড়াবিদ সহ কয়েকজন তারকাকে নির্বাচনে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। রাজনীতিবিদদের পাশাপাশি সাফল্য পেয়েছিলেন নতুনরাও। মুখগুলো এবারও দক্ষ রাজনীতিবিদদের সাথে লড়ছেন চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন জনপ্রিয় মুখ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি একাধিক সেলিব্রিটিকে প্রার্থী করেছে বিজেপি, যদিও এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাম দলগুলো। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন অভিনেত্রী লাভলি মৈত্র, নয়না ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, শ্রেয়া পান্ডে, সোহম চক্রবর্তী ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। এই তালিকায় রয়েছেন সঙ্গীত শিল্পী ও ক্রীড়াবিদরাও। আলোচনায় রয়েছেন অদিতি মুন্সি, ইন্দ্রনীল সেন ও সাবেক ক্রিকেটার শিবশঙ্কর পাল। মানুষ আসলে কাজের নিরিখেই ভোট দেবে, কাজের নিরিখেই এখানকার গভর্নমেন্টকে ডিসাইড করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে, এটা ঠিক করে ফেলেছে বাংলার মানুষ। কি করলে বাংলার মানুষ ভালো থাকবে, সেই জন্য এত এত উন্নয়ন, এত প্রকল্প মানুষকে দিয়েছেন। তো আমরাও জানি যে সেই উন্নয়নকে সাক্ষী রেখে, উন্নয়নকে সাথে নিয়ে আমরা আগামী দিন মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাব। পিছিয়ে নেই বিজেপিও। রুদ্রনীল ঘোষ, হিরণ চ্যাটার্জি ও রূপা গাঙ্গুলির মতো একাধিক তারকারাও প্রচার চালাচ্ছেন বেশ জোরে সোরে। পর্দা ছেড়ে শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে চেষ্টা করছেন মন জয়ের। তারকাদের প্রার্থিতা নিয়ে রাজনীতিবিদদের মধ্যে রয়েছে নানা আলোচনা সমালোচনা। অনেকে বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেও কেউ কেউ এটি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তৃণমূল বিজেপির যেই প্রার্থী হোক, তারা জিতলেও মানুষের জন্য কোনো কাজ করেনি, এটা গত ১০-১৫ বছরে প্রমাণ হয়েছে। ফলে কে প্রার্থী সেটা গুরুত্বপূর্ণ না, মানুষের জন্য কি কাজ করলো সেটাই গুরুত্বপূর্ণ। রাজনীতিতে অনেক নতুন মানুষ আসছে, কিন্তু আমার মনে হয় তারা যে পেশায় ছিল সেখানে আয় কমে গেছে, এজন্য নতুন আয়ের উদ্দেশ্যে রাজনীতি বেছে নিয়েছে। না হলে আগে কেন তারা আসেনি? তারপরও ঠিক আছে, এটাই রাজনীতির সৌন্দর্য। তারকা প্রার্থীদের কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত ভোটাররা। তবে শেষ পর্যন্ত যোগ্য প্রার্থীর কাছেই শাসনভার দিতে চান তারা। সত্যজিৎ চক্রবর্তী, কলকাতা, ৭১। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে মুসলিম ভোটাররা, তাই তাদের নিয়ে আগ্রহের শেষ নেই প্রার্থীদের। তবে তৃণমূল কংগ্রেসের দিকেই ঝোঁক বেশি মুসলিম ভোটারদের।
যদিও তাদের সমর্থন আদায়ে মরিয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ অন্য দলগুলো। তবে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই নির্বাচিত দেখতে চান তারা। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের মাঠে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। অনেকের মতে এবার মেরুকরণের রাজনীতি আরও স্পষ্ট, আর তাতেই যেন কিছুটা উদ্বেগে মুসলিম ভোটারদের একাংশ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসানোর চেষ্টা করছেন তৃণমূল থেকে সরে যাওয়া হুমায়ুন কবির। যদিও বাবরি মসজিদ ইস্যু তুলে সাম্প্রতিক বিতর্কও তৈরি হয়েছে তাকে নিয়ে। তৃণমূলের অভিযোগ, এর পেছনে রয়েছে রাজনৈতিক কৌশল ও অপশক্তির পরোক্ষ মদদ। এদিকে রাজ্যের 294টি আসনেই প্রার্থী দিয়েছে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ফলে মুসলিমদের ভোটে প্রভাব ফেলতে পারে তার দলও। তবে সংখ্যালঘু ভোটারদের একাংশের বক্তব্য, বড় শক্তিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা করতে চান তারা। একই সুর শোনা যাচ্ছে নারী ভোটারদের মধ্যেও। দিদি যেরকম আছে সেরকমই থাকবে। গোটা রাজ্যেই থাকা দরকার। পশ্চিমবঙ্গে দিদি থাকারও দরকার। দিদির মতন কাজ করতে কেউ পারবে না। যে পার্টি আসবে সে পার্টি আশা করি আমাদের ভালো কাজ করবে। আমরা দেখছি যে আমাদের থাকাকালীন, কলেজ থাকাকালীন দেখছি যেটা परिवर्तन का मालिक के ऊपर बैठा है और नीचे में कोई नहीं परिवर्तन पलट सकता। যেই জনপ্রতিনিধি সংখ্যালঘুদের উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করবেন তাকেই নিজেদের নেতা নির্বাচন করতে চান পশ্চিমবঙ্গের মুসলিম ভোটাররা। অরিসুল ইসলাম, ৭১। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় কোনো একটি সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত চলবে এই যুদ্ধবিরতি। পাশাপাশি হরমুজ প্রণালীতে ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরান যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হচ্ছে আজ। যুদ্ধবিরতির সময়সীমা যত শেষ হয়ে আসছিল ততই বাড়ছিল শঙ্কা। তবে শেষ মুহূর্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের প্রস্তাব না দেয়া এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে এখনই উঠছে না হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্য সব দিক থেকে প্রস্তুত ও সক্ষম থাকতে বলা হয়েছে। ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে, যা তার কাছে অপ্রত্যাশিত ছিল না বলে জানান তিনি। তবে এই বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ইসলামাবাদ শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। পাকিস্তানের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার কথাও উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। একে উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তিনি। তবে উত্তেজনা এখনো কাটেনি। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই অবরোধকে যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে দাবি করেছেন। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা বাঁচানোর জন্য শেষ মুহূর্তের প্রচেষ্টা চালাচ্ছেন পাকিস্তানি মধ্যস্থতাকারীরা। তবে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এই আলোচনায় অংশ নিতে অস্বীকার করেছে ইরান। অন্যদিকে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে শান্তি আলোচনার জন্য পাকিস্তান যাচ্ছে না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মনিরুজ্জামান বাবু, ৭১। বাংলাদেশ থেকে কোন কোন প্রক্রিয়ায় কর্মী যাবে এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মন্ত্রিসভা থেকে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশান ইসমাইল। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগের প্রস্তাবিত নতুন পদ্ধতি দ্য ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্স প্ল্যাটফর্ম বা তুরাপ পর্যালোচনা করছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই পদ্ধতিতে নিয়োগকর্তা মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি মনোনীত করতে পারবেন কর্মী, যার খরচও বহন করবেন নিয়োগকর্তা। তবে এই পদ্ধতির চূড়ান্ত সিদ্ধান্তের আগে তা আলোচনার জন্য তোলা হবে দেশটির মন্ত্রিসভায়। সেখান থেকেই আসবে মূলত সিদ্ধান্ত। রেসিপ্রোকাল প্রত্যেকের জন্য আমরা মনে করি ইনশাআল্লাহ মালয়েশিয়ার সামনের দিনগুলোতে বাংলাদেশে যারা শ্রমিক রয়েছেন, বাংলাদেশে যারা প্রবাসী রয়েছেন, যে কোনো পেশার যে কোনো শ্রেণীর হোক, প্রত্যেকের জন্য আরো বেশি সহানুভূতিশীল থাকবে। যাই আমরা দেশে, আপনারা একটু দেখবেন কত তাড়াতাড়ি। আমরা তো চাইবো যে যদি কালকেই সমাধান হয়। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের আগেই বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে এবার বিবৃতি দিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি বলছে, বিদেশি কর্মী নিয়োগ নিয়ে কোনো চুক্তি বা প্রতিশ্রুতিতে যায়নি সরকার। পুরো বিষয়টি এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে এখনো দুই দেশের মধ্যে আলোচনা চলমান। সরকার যখন কনফার্ম করবো তখন দুটো দেশ থেকেই এটা বলে দিব। এদিকে সরকারের তরফ থেকে ঘোষণার আগেই সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের শ্রমবাজারকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় ক্ষোভ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এ ধরনের অপপ্রচার শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যে কোনো উপায়তে হোক, ডিজিটাল পদ্ধতি হইলে আমাদের শ্রমবাজার যেটা আছে, আমরা যেটা কম পয়সা মালয়েশিয়াতে আসতে পারবো এবং আমাদের যে ভাইরা আছে, আমাদের যে শ্রমিক ভাইরা আছে, তারা উপকৃত হবে। সম্প্রতি সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার কুয়ালালামপুর সফরের পর প্রায় 2 বছরের অচল অবস্থা কাটিয়ে সম্ভাবনা জেগেছে মালয়েশিয়ার শ্রমবাজারে। বাংলাদেশে যারা প্রবাসী রয়েছেন, মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল আজকের আয়োজন। বিশ্বের আরও কিছু নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।